আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে নকশি কাঁথা সেলাই করতে দেখে একটা আপু জিজ্ঞেস করেছিলেন যে এই কাঁথাগুলো আমি নিজে ড্রয়িং করি কিনা। হ্যাঁ আপু, আমার সেলাই করা প্রত্যেকটা কাঁথাই আমার নিজে হাতে ড্রয়িং করা। শুধু আমার কাঁথা না, আমার আত্মীয় স্বজনেরা যারা নিজেদের কাঁথা নিজেরা সেলাই করেন তারাও আমাকে দিয়ে ড্রয়িং করিয়ে নিয়ে যান। এই কাঁথাটাকে আমি একবার ড্রয়িং করেছিলাম, তো পরবর্তীতে দেখতে পেলাম এক একটা ফুল এক এক সাইজের হয়ে গেছে, আর এই ফুলগুলো একই সাইজের না হলে দেখতে ভালো লাগবে না, তাই এটাকে ওয়াশ করে ফেলেছিলাম। এরপর আবার ড্রয়িং করে নিচ্ছি। তবে এবার আমি আগে একটা কাগজে ড্রয়িং করে নিয়েছি, তারপর একটা মোটা কাগজ সেভাবে কেটে নিয়েছি, আর সেই মাপেই ড্রয়িংটা করছি। এতে কিন্তু আমার প্রত্যেকটা ফুলের পাপড়ি একই সমান হয়েছে। আমি এখন অনেক কাঁথাই এভাবে ড্রয়িং করি। আগে মোটা একটা কাগজে ড্রয়িং করে নিই, আর সেই শেপেই বাকি ফুলগুলো ড্রয়িং করি। এখন চলে আসলাম সকালের নাস্তা বানাতে। তো নাস্তা বানানোর আগে দেখেন একটা কাঁথা আমি ড্রয়িং করে ফেলেছি। কতটা সময় হাতে ছিল। এটা হচ্ছে ভোরবেলা ঘুম থেকে ওঠার ফজিলত। সময়ের বরকত বলে যে একটা কথা আছে, সেটা শুধু ভোরবেলা উঠলেই পাওয়া যায়। বেশিরভাগ দিনেই দেখা যায় ফজর নামাজ পড়ে আবার ঘুমিয়ে থাকি, তো উঠতে উঠতে 7:30 পৌনে 8টা এইরকম বেজে যায়। এরপর প্রত্যেকটা কাজেই তাড়াহুড়া পড়ে যায়, ঝামেলার সৃষ্টি হয়, একটা করতে গিয়ে আরেকটা এলোমেলো করে ফেলি, এইরকম দিন কাটছিল। দুপুরে রান্না শেষ করতে করতে 2টা বেজে যায়, গোসল করতে করতে 2:30-3টা বেজে যায়, জোহরের নামাজ শেষ ওয়াক্তে পড়া হয়, এইরকম হয়ে যাচ্ছিল। আমি দেখেছি যেদিন ফজর নামাজ পড়ে আর না ঘুমায়, সেদিন মোটামুটি ডিসিপ্লিনভাবে সারাটা দিন কাটানো যায়। কোনো কাজে তেমন তাড়াহুড়া লাগে না। হ্যাঁ, এটা হয়তো সৃষ্টিকর্তা প্রদত্ত একটা নিয়ামত বলা যেতে পারে। উনি আমাদেরকে যেভাবে চলার নির্দেশ দিয়েছেন, তো সেভাবে চললে তার নিয়ামতের অংশীদার হওয়া যায়। আর সেভাবে তো আমরা বেশিরভাগ সময় চলি না, এই কারণে আমাদের জীবনে চলে আসে কত দুর্ভোগ, কত যন্ত্রণা, কত সমস্যা। এই রুমের পর্দাগুলো অনেক ময়লা হয়েছে, অনেক দিন হয়ে গেছে এগুলো ওয়াশ করা হয় না। তো কয়েকদিন যাবতই চিন্তা করছিলাম চেঞ্জ করব, কিন্তু সময় করে নিতে পারছিলাম না, তাই আজকে করে নিচ্ছি। এই পর্দাগুলো আমার অনেক পছন্দের, আর এগুলো কিন্তু আমি প্রায় 6-7 বছর যাবত ইউজ করছি। কিন্তু দেখেন এখনও কিন্তু নতুনের মতো গ্লেজ দেয়। এগুলো আমি প্রথমে আমার বেডরুমে লাগিয়েছিলাম, তো সেখানে তো বেশ কয়েক বছর ছিল, অনেকবারই ওয়াশ করা হয়েছে। এরপর গত বছরে আবার নতুন করে রুমের জন্য পর্দা বানানো হয়েছে, আর এগুলো ওয়াশ করে ইস্ত্রি করে রাখা ছিল আলমারিতে। তো বেশ কয়েক মাস পর বের করা হলো, তো এখন আবার নতুনের মতো লাগছে। অনেক দিন পর কোনো পুরানো জিনিস ব্যবহার করলেও সেটার থেকে একটা নরম কোমল আলাদা স্নিগ্ধতা চলে আসে। অল্প কিছু চেঞ্জের কারণেও মাঝে মাঝে রুমের লুক একদমই চেঞ্জ হয়ে যায়। আর আমাদের রুমটাও দেখতে এখন বেশ লাগছে। এই মালয়েশিয়ান উডসের যে ফার্নিচারই বানানো হোক না কেন, এগুলোর মধ্যে কেন যেন প্রচুর ধুলাবালি আটকে থাকে। আমার মনে হয় কালারের কারণে, কারণ এগুলো তো সাধারণত ব্ল্যাক বা এরকম খয়েরি টাইপের হয়, তো এগুলোর মধ্যে ধুলাবালি একদম স্পষ্ট বোঝা যায়। তবে রোদের স্নিগ্ধ আলোতে ধুলাবালি যখন উঠতে থাকে, সেই দৃশ্যটা দেখতে আমার কাছে বেশ লাগে। ছোটবেলায় দেখতাম আমাদের টিনের চালের ছিদ্র দিয়ে এরকম রোদের আলো তীরের মতো এসে মাটিতে পড়তো, আর সেই আলোর মধ্যে ধুলাবালিগুলো উঠতে থাকতো। সেটা যে কি সুন্দর একটা দৃশ্য ছিল, ছোটবেলায় দেখা সুন্দর দৃশ্যগুলোর মধ্যে সেটাও একটা। আমার এই ডাইনিং টেবিলের র্যাকসিনটা একদমই ভালো হয়নি।
এই আপেল আপেল প্রিন্ট দেখে প্রথম একদিন আমার এটাকে বেশ ভালো লেগেছিল। তো সেদিন আমার হাজব্যান্ড ছিল সাথে, বলেছিলাম এটা নেব, তো সে ধরে দেখলো না এটা ভালো হবে না, অন্য একটা নাও। পরে একদিন একাই গিয়েছিলাম আর এটাকে নিয়ে এসেছি। তো বাসায় এনে যখন দেখলাম তখনই বুঝতে পেরেছি যে এটা একদমই ভালো হয়নি। তো পরে চিন্তা করলাম যে মাঝে মাঝে হাজব্যান্ডের কথা শুনতে হয়, কারণ পুরুষ মানুষ মহিলাদের থেকে একটু হলেও বেশি ঠিকঠাক বোঝে। এটা এতটাই পাতলা যে খাবার খাওয়ার সময়ও হাতে বেছে এদিক ওদিক চলে যায়। তো সারাদিন এটাকে কয়েকবার ঠিক করতে হয়, একবার দেখা যায় এদিক বেঁকে আছে, আরেকবার দেখা যায় ওই দিক বেঁকে আছে। এটাকে আর বেশি দিন আমি এখানে রাখতে পারবো না, শীঘ্রই চেঞ্জ করতে হবে। আজকে কিন্তু আর দুপুরের খাওয়া দাওয়া রান্না বান্না কিছুই দেখালাম না, শুধু যা যা রান্না করেছি সেটাই টেবিলে সাজিয়ে নিয়েছি। অবশ্য খুব বেশি কিছু রান্নাও করিনি, সকালের ভাজি আর লেয়ার মুরগি রান্না করেছিলাম। ইদানিং আমার ছেলে মুরগি ছাড়া কিছুই খাচ্ছে না, তো সপ্তাহ জুড়ে একটানা মুরগি রান্না করা হচ্ছে। আজকের ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছে, চারিদিকে নয়েজটা একটু বেশি মনে হচ্ছে। ঘরের চারপাশে যে গাছগুলো আছে সেগুলোর মধ্যে আজ প্রচুর পাখি, আর সেগুলোই ডাকাডাকি করছিল। এত জোরে ডাকাডাকি করছিল যে আমি ভয়েস দিতেই কনফিউশনে পড়ে গেছি যে দিব কি দিব না। তো আপনারা প্লিজ এই নয়েজটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখন তো প্রচুর গরম, ফ্যান অফ করে একটা রুমের মধ্যে বসে ভয়েস দিতে এমনিতেও অনেক কষ্টের। যখন আমার ভিডিওগুলো দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানান যে ভিডিওটা ভালো হয়েছে, বা এই জিনিসটা সুন্দর হয়েছে, বা ওই জিনিসটা সুন্দর হয়েছে, তখন কিন্তু এই কষ্টগুলো আর কষ্ট থাকে না। তখন মনে হয় না আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছে, আমাকে তো আবার ভিডিও বানাতে হবে। বেশ কয়েক বছর আগে যখন আমি চ্যানেল খুলিনি তখন একটা আপুর ভিডিও দেখেছিলাম, কি নাম ঠিক মনে নেই। উনি বলেছেন ভিডিও বানাতে ওনার খুব একটা কষ্ট হয় না, উনি দৈনন্দিন যে কাজগুলো করেন সেগুলোই ক্যামেরাবন্দি করেন, আর অবসর সময়ে বসে সেটাকে এডিট করেন আর আপলোড দেন। তো সেই ভিডিওটা দেখে আমি তো খুশিতে টগবগ হয়ে গিয়েছিলাম যে এত সহজ ভিডিও বানানো। তো আমিও মনে করলাম আমিও তো সারাদিন কত কাজ করি, সেগুলোই ভিডিও করে নেব আর ইউটিউবে আপলোড করে দিব। আসলে মানুষ যা বলে, যা শোনে, যা বোঝে বা যা বিশ্বাস করে সব সময় তা সত্যি হয় না। তো এখন কাজ করতে এসে দেখি ভিডিও বানানো অনেক কষ্টের। আর আমার মতো এরকম আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা বিনা স্যালারিতে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর কষ্ট করে যাচ্ছেন। আমরা কিন্তু মাঝে মাঝে তাদেরকে ছোট চোখে দেখি যে কি ভিডিও বানায়, কিছুই করতে পারে না, তারপর বানিয়ে চলেছে, কত ধৈর্য তাদের। তো তাদের যে ধৈর্য, তাদেরকেই কিন্তু অবশ্যই একটা সেলুট দেওয়া উচিত। সেলুট দিচ্ছি কি দিচ্ছি না সেটা তো আর কেউ দেখছে না, তবে তাদের ভিডিওগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখা উচিত। তাদের ভিডিওতে গিয়ে একটা লাইক, একটা সুন্দর কমেন্টস করে আসা উচিত, কারণ ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা যে পরিমাণ পরিশ্রম করে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সেরকম পরিশ্রম করতে হয় না। তাদের দেখা যায় একটা ভালো ফোন নেই, ট্রাইপড নেই, স্ট্যান্ড নেই, কিছু নেই। তারা নিজে নিজের কত কষ্ট করে এইরকম ওই রকম পদ্ধতি খাটিয়ে ভিডিও করে। এক্ষেত্রে যারা বড় বড় ইউটিউবার তাদের কাছে তো অনেক কিছু আছে, দামি ফোন আছে, ক্যামেরা আছে, এমনকি ভিডিও করে দেওয়ার মতো মানুষ আছে, এমনকি তাদের ভিডিও এডিট করে দেওয়ার মতো অন্য লোক আছে। তো এবার ফলাফল কি হলো বলেন তো? ধৈর্যশীলের পরীক্ষায় কারা উত্তীর্ণ হলো? বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা নাকি আমরা? অবশ্যই আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লাগলে কি কি করতে হবে সেটা তো অবশ্যই জানেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।